প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর আছে জল। আজ তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। এখানে দাঁড়িয়ে কথা বললে আপনি ভিজে যাবেন। বৃষ্টির ছাট আসছে, আসুক। আমার কথা শুনলে আপনি কিন্তু ভয়ঙ্কর চমকাবেন। অনেকদিন চমকাই না, আপনার কথা শুনে চমকালে ভালো হবে। বড় ধরনের চমক লিভারের জন্য উপকারী। তিশা মুখ কঠিন করে বলল, আমার ইএসপি ক্ষমতা বলেছে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। এই লঞ্চেই বিয়ে হবে। আমি পুরো বিষয়টা স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি। কি দেখছেন? আমি দেখছি লঞ্চ কাত হয়ে আছে। একজন বৃদ্ধ আমাদের বিয়ে পড়াচ্ছেন। তার চোখে সুরমা। বৃদ্ধকে দেখা মাত্র আমি চিনব। আপনার ঠোঁটের কোণে হাসি। এর অর্থ আপনি এখনো আমার কথা বিশ্বাস করছেন না। অবশ্যই বিশ্বাস করছি। আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি। তিশা বলল, আমি আপনাকে চিনি না, আপনার বিষয়ে কিছুই জানি না। তারপরেও আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কেন জানেন? না, কারণ এই বিয়ে পূর্ব নির্ধারিত। সবকিছুই যে পূর্ব নির্ধারিত, আধুনিক বিজ্ঞান এখন এই সত্য হজম করা শুরু করেছে। আমি জানতাম না। আমি শুনেছি ফ্রি উইলের কথা। এই বিষয়ে আমরা বাসর রাতে তর্ক করব। বাসর হবে আমার কেবিনে। আমার কাছে বেলি ফুলের 2টা মালা আছে, আরও লাগবে। কি অদ্ভুত কোইন্সিডেন্স! সুটকেছে ফুল আঁকা একটা চাদর আছে। এখন চলুন, আমরা বুড়োটাকে খুঁজে বের করি। চলো। আমরা বুড়োর সন্ধানে প্রথম গেলাম লঞ্চের সারেঙ্গের ঘরে। এর আগে সারেংকে দেখেছি বিছানায় শোয়া। এখন দেখলাম বসা অবস্থায়। সারেঙ্গের চোখ রক্তবর্ণ। সারেং তিশার দিকে তাকিয়ে পরিচিত জনের গলায় বলল, সকিনা, গমাসুনি, চানপুর জারগই। তিশা বলল, এই বুড়া না। আমরা দ্বিতীয় বুড়োর সন্ধানে বের হলাম। এই বুড়ো আমাদের পরিচিত। তার কাছ থেকে চাদর নিয়েছিলাম। বুড়ো ঠিক আগের জায়গায় বসে আছে। তার দৃষ্টি নিজের হাতের লাঠির দিকে। জাহাজ দুলছে, জাহাজের সঙ্গে বৃদ্ধও দুলছে। মনে হচ্ছে বিশাল রকিং চেয়ারে সে বসা। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বাজান, আমার চাদর কই? আমি বললাম, চাদর জায়গা মতোই আছে। শীত লাগতেছে, চাদরের প্রয়োজন ছিল। আমি বললাম, ঝড় ঠিকমতো উঠুক, চাদর এনে রেলিংয়ের সঙ্গে আপনাকে বেঁধে দিব, যাতে উড়ে গিয়ে পানিতে না পড়েন। তৃষা বলল, আপনি কি এনাকে চেনেন? আমি বললাম, চিনি। ঝড়টা ঠিকমতো উঠলে জাহাজের যাত্রী সবাই সবাইকে চিনবে। তৃষা বলল, আপনাকে অতি জরুরি কথাটাই জিজ্ঞেস করা হয়নি। আপনি কি ম্যারেড? না। দেখুন আমার অবস্থা। বিয়ের সব ঠিকঠাক করে ফেলেছি, অথচ আপনাকে জিজ্ঞেসই করা হয়নি আপনি ম্যারেড কিনা। আমি বললাম, দুর্যোগের সঙ্গে স্বপ্নের মিল আছে। স্বপ্নে লজিক কাজ করে না। ভয়াবহ দুর্যোগেও লজিক কাজ করে না। দুর্যোগের দৃশ্যগুলিও হয় স্বপ্নের মতোই ছাড়া ছাড়া। আপনার বিয়েতে আপত্তি নেই তো? না। আমার বয়স কিন্তু বেশি, 28 রানিং। বাঙালি ছেলেরা শুনেছি অল্প বয়সী মেয়ে বিয়ে করতে চায়। বাঙালি ছেলেদের অদ্ভুত মানসিকতা। তারা খুবই কম বয়সী মেয়ে বিয়ে করতে চায়, কিন্তু তাদের হতে হবে উচ্চশিক্ষিত। তাদের রূপ হতে হবে রাজকন্যাদের মতো। তাদের বাবার প্রচুর টাকা পয়সা থাকতে হবে। অথচ ছেলে কিন্তু ভ্যাগাবন্ড। আপনি কি ভ্যাগাবন্ড? হ্যাঁ। কি যন্ত্রণা! আমি যে জিনিস পছন্দ করি না, সবই আমার কপালে এসে জোটে। বিয়েটা কি তাহলে বাতিল? না। বাতিল কি জন্য হবে? আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বাতিল হলে আপনি খুশি হন। পাত্রী হিসেবে আপনি কি আমাকে অপছন্দ করছেন? না। আমি তব মালঞ্চের হব মালাকর। কথাটার মানে কি? আপনার জন্যে ফুলের মালা গাঁথার কাজটা
আমি আগ্রহ নিয়ে করব। কার কবিতা? রবীন্দ্রনাথের। শুনুন, কখনোই আমার সঙ্গে কবিতা কপচাবেন না। কবিতা হচ্ছে অলসের বিলাস। আমি অলস মানুষ পছন্দ করি না। আচ্ছা। তৃষা বলল, এই মুহূর্ত থেকে আপনি আমাকে তুমি করে বলবেন, আমিও তুমি করে বলবো। এতে আপনার কোনো সমস্যা আছে? না। হিমু, তোমার মধ্যে আমি গা ছাড়া ভাব দেখছি কেন? ঠিক করে বলো, স্ত্রী হিসেবে তুমি কি আমাকে পছন্দ করছো না? দয়া করে ঝেড়ে কাশো। আমার একটা গুণ শুনলে তুমি চমকে উঠবে। বলবো? বলো। বেকারি আমি ভালো পারি, কোর্স নিয়েছি। বেকারি কি? কেক, পেস্ট্রি এইসব বানানো। আমি যেই স্টেটে থাকি সেখানে কুকি বানানোর একটা কম্পিটিশন হয়। কুকি হলো বিস্কিট। আমি সেই কম্পিটিশনে অনারেবল মেনশন পেয়েছি। চমৎকার। ধরা যাক কয়েকটা ইঁদুর এবার। এর মানে কি? কবিতার লাইন। বাঙালিদের রোমান্টিসিজম কয়েক লাইন কবিতা আবৃত্তিতে সীমাবদ্ধ। আমার জন্যে খুবই বিরক্তিকর। আগে একবার বলেছি, এখন আরেকবার বলছি, দয়া করে আমার সামনে কবিতা আবৃত্তি করবে না। করব না। শেষ পর্যন্ত বৃদ্ধ খুঁজে পাওয়া গেল। তিশা চেঁচিয়ে বলল, ওই তো উনি। আমি এনাকে স্বপ্নে স্পষ্ট দেখেছি। তিশা দেখাচ্ছে খুনের আসামি পীর কুতুবিকে। আমি বললাম, ওনার হাতে হাতকড়া পরানো। স্বপ্নেও কি তাই দেখেছ? স্বপ্নে হাতকড়া দেখিনি। হাতকড়া কেন? উনি ৩টা খুন করেছেন। তাকে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি দেওয়ার জন্যে। ইন্টারেস্টিং ব্যাপার তো। আমি ওনার একটা মিনি ইন্টারভিউ নিতে চাইলে উনি কি রাজি হবেন? অবশ্যই রাজি হবেন। ইন্টারভিউ দেওয়ার জন্যে উনি মুখিয়ে আছেন। আমাদের বিয়ের কাজী হবেন কিনা তা আগে জেনে নেই। জেনে নাও। তিশা পীর সাহেবের দিকে খানিকটা এগিয়ে এসে বলল, আচ্ছা শুনুন, আপনি কি একটা বিয়ে পড়াতে পারবেন? আমরা দুজন বিয়ে করব, কাজী পাচ্ছি না। পীর সাহেব বললেন, বিয়ে পড়াতে পারবো, কিন্তু এখন পারবো না। প্রাকৃতিক দুর্যোগে বিয়ে পড়ানো যায় না। এই মাসালা অনেকেই জানে না। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঝড় তুফান এসবের মধ্যে বিয়ে হবে না। কেন? এগুলো হচ্ছে রোজ কিয়ামতের ছোট ছোট নমুনা। রোজ কিয়ামতে যেমন বিয়ে হবে না, এখনো হবে না। ঝড় তুফান কমুক, বিয়ে পড়ায় দিব। দেনমোর ঠিকঠাক করুন। আপনার হাতে ক্যামেরা না? জি। এইরকম একটা ক্যামেরা আমার স্ত্রীর ছিল। শৌখিনদার মেয়ে ছিল। খামাকা ছবি তুলত। জিন কফিল যখন তারে খুন করে তখনও তার হাতে ক্যামেরা। আমার স্ত্রী ছবি তোলার মধ্যে ছিল। জিন কফিল তার ঘরে ঢুকেছে, এটাও সে ক্যামেরায় ধরেছে। আজীব মেয়ে ছেলে। তৃষা কিছু বুঝতে না পেরে আমার দিকে তাকালো। আমি বললাম, জিন কফিলের বিষয়টা তোমাকে পরে বুঝিয়ে বলবো। পীর সাহেব বললেন, এই দুনিয়ার কিসিম দুইটা, জিন এবং ইনসান। বুঝাইয়া বলার কিছু নাই। আমি বললাম, আপনার স্ত্রীর ক্যামেরায় কি জিনের ছবি উঠেছে? হুম, আমার ছবি উঠেছে। জিন আমার রূপ ধরে তার ঘরে ঢুকেছে। জিনের এই ক্ষমতা আছে। আপনারা দুজন এখন যান। ঈশার নামাজের সময় পার হয়ে গেছে। এখন নামাজ আদায় করব। সামান্য দেরি হয়েছে। ওসি সাহেবের কানে ফায়ারিং হবে, সেটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। ফায়ারিং এখনো হয় নাই। মন বলতেছে নামাজে দাঁড়াবো আর ফায়ারিংটা হবে। জিন কফিলের বদমাইশি। একটা মজার জিনিস দেখতে চাই, সে আমারে দেখতে দিবে না। তিশা বলল, ফায়ারিং কি? ইনার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। তিশার কথা শেষ হওয়ার আগেই বাতাসের প্রবল ধাক্কায় লঞ্চ ডান দিকে কাত হয়ে গেল। পীর কুতুবী বিকট ধ্বনি দিলেন, আল্লাহু আকবর। ঝপাং শব্দ হলো। পীর কুতুবী ওসি সাহেবকে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল। পুলিশদের মধ্যে যে ব্যাপক চাঞ্চল্য আশা করেছিলাম তা দেখা গেল না। একজন শুধু পানিতে 6 ব্যাটারির টর্চের আলো ফেলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সে আলো নিভে গেল। টর্চ বৃষ্টির পানিতে ভিজেছে। কিছুক্ষণ আলো দিয়ে সে নিভে যাবে, এটাই নিয়তি।
ঘটনার আকস্মিকতায় তিশা হতবম্ব। সে বিড়বিড় করে বলল, এরা তো ডুবে যাবে। আমি ছোট নিঃশ্বাস ফেলে বললাম, পীর কুতুবই ডুববেন না। তিনি ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় মোহনা পার হবেন। ওসি সাহেব ডুবে যাবেন। আমার ধারণা এর মধ্যে ডুবেও গেছেন। তিশা বিড়বিড় করে বলল, কি সর্বনাশ! আমি বললাম, সর্বনাশ তো বটেই, তোমার কাজীও কিন্তু ভেসে চলে যাচ্ছে। কাজী জারগই, কাজী জারগই, জারগই জারগই করছে কেন? জারগই হচ্ছে ভেসে চলে যাচ্ছে। তাতে তোমারও তো আনন্দ কেন? মুসলমানদের বিয়েতে কাজীও লাগে না। আমি বইতে পড়েছি, কবুল কবুল বললেই হবে। তিশার কথা শেষ হওয়ার আগেই গুলির শব্দ হলো। পুলিশ 4 জন লাফ দিয়ে উঠল। তাদের মুখ ফ্যাকাশে। গুলি কি বস্তু পুলিশ সবচেয়ে ভালো জানে। গুলির শব্দে আতঙ্কে তারাই সবার আগে অস্থির হয়। তিশা বলল, গুলি কোথায় হয়েছে? পুলিশের একজন বলল, আমার বন্দুক থেকে মিসফায়ার হয়ে গেছে ম্যাডাম। তিশা বলল, আপনা আপনি গুলি হয়ে গেছে মানে কি? মানুষ মারা যেতে পারত। যার বন্দুক থেকে গুলি হয়েছে সে বিনয়ের সঙ্গে বলল, আল্লাহ পাকের হুকুম ছাড়া কারো মৃত্যু হবে না আপা, চিন্তার কিছু নাই। আমরা তাকিয়ে আছি কুতুবির দিকে। কুতুবি কিছুক্ষণের মধ্যেই লঞ্চের আড়ালে চলে গেলেন। পুলিশের একজন হাঁপ ছাড়ার মতো করে বলল, সবই আল্লাহ পাকের ইচ্ছা। লঞ্চের নিয়ন্ত্রণ এখন আতর মিয়ার হাতে। তার ক্ষমতার উৎস ভীত এবং ক্ষুধার্ত যাত্রী। বিপদে মানুষের ক্ষুধা বৃদ্ধি পায়, চিন্তাশক্তি কমতে থাকে। লঞ্চ ডান দিকে কাত হয়েছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে। সেদিকে নজর না দিয়ে যাত্রীরা খেতে বসে গেছে। আজ রাতের খাওয়া ফ্রি। আতর মিয়ার সেই রকমই নির্দেশ। খাওয়া নিয়ে ভালো হইচই হচ্ছে। নতুন করে ডিম ভাজা হচ্ছে। অনেকেই ডিম ভাজা খাবে। কাঁচামরিচের ঝাল নাই কেন, এই নিয়েও তর্ক বিতর্ক হচ্ছে। বেঞ্চে সবার জায়গা হয়নি। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে প্লেট নিয়ে খাচ্ছে। মুরগির গিলা, কলিজার একটা লুকানো হাড়ির সন্ধান পাওয়া গেছে। এই নিয়ে উল্লাস হচ্ছে। যাদের খাওয়া শেষ হয়ে গেছে তারাও এক হাত করে গিলা কলিজা নিচ্ছে। এদের দোষ দিয়ে লাভ নেই। ফাঁসির আসামিরাও শেষ খাবার আগ্রহ নিয়ে খায়। কোন আইটেম কিভাবে রাখতে হবে তাও বলে দেয়। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ অল্প আঁচে কড়া করে ভাজতে হবে। মাছ থেকে যে তেল উঠবে সেই তেল এবং সরিষার তেল আলাদা করে বাটিতে দিতে হবে। ইলিশ মাছের সঙ্গে রসুনের কোয়া থাকতে হবে। ক্ষমতাচ্যুত রুস্তম ঠোঁট কামড়াচ্ছে। তার দৃষ্টি আতর মিয়ার দিকে। আতর মিয়া তার লম্বা পাঞ্জাবির পকেট থেকে একটা পিস্তল বের করে আবার পকেটে রেখে দিয়েছে। রুস্তম বুঝতে পারছে না পিস্তলটা আসল নাকি খেলনা। আজকাল খেলনা পিস্তলগুলি অবিকল আসলের মতো বানাচ্ছে। হাতে না নেওয়া পর্যন্ত আসল নকল বোঝার উপায় নেই। রুস্তমের কাছে মনে হচ্ছে নকল। নকল না হলে পকেটে লুকিয়ে রাখত না, সারাক্ষণ হাতে রাখত। নতুন কোনো চাল দিয়ে আতর মিয়ার হাত থেকে ক্ষমতা কিভাবে নেওয়া যায় তাই রুস্তমের একমাত্র চিন্তা। মাথায় তেমন কোনো বুদ্ধি আসছে না। লঞ্চে রেস্টুরেন্টের সামনে কিছু জায়গা খালি করা হয়েছে। এটাই এখন মঞ্চ বা জনতার আদালত। মঞ্চে আত্মবিশ্বাসে ভরপুর আতর মিয়া। আতর বলল, ভাইবাদার, সবাই মন দিয়ে শুনুন। আমরা মহাবিপদে আছি। -2 ফর্মুলা ঘটে গেছে। পীর সাহেব এবং ওসি সাহেব পানিতে পড়ে গেছেন। আপনারাও প্রস্তুত হন। লঞ্চ অচল। শুরু হয়েছে ঝড়। এই ঝড় এখনো পাতলা। পাতলা ভাব থাকবে না, ঘন হবে। একতলায় বড় বড় সেগুন কাঠের টুকরা আছে। শৃঙ্খলভাবে কাজ করবেন। দুজন দুজন করে একটা টুকরা বেছে নেবেন। হামলাহামলি বন্ধ। এক টুকরা পানিতে ফেললাম, 50 জন তাতে ঝাঁপিয়ে পড়বেন, তা হবে না। ক্লিয়ার? কেউ কোনো শব্দ করল না। রুস্তম বলল, আমার একটা কথা আছে। আতর বলল, কি কথা? আপনি একা নির্দেশ দিবেন, সেই নির্দেশে সবাই কাজ করবে, তা তো হবে না। একটা কমিটি হবে, নির্দেশ যাবে কমিটির মাধ্যমে। কমিটিটা করবে কে? জনগণ করবে। কমিটিতে আওয়ামী লীগ থেকে একজন থাকবে, বিএনপির একজন থাকবে,
সুশীল সমাজ থেকে একজন থাকবে। নকল পিস্তল নিয়ে ফালাফালি করলে নেতা হওয়া যায় না। আতর বলল, চুপ! আরেকটা শব্দ করলে গুলি। এই দেখ পিস্তল, হাতে নিয়ে নেড়েচেড়ে দেখ। আসল, আমি নকলের কারবার করি না। গুলি করবেন? অবশ্যই করব। আমার চোখের দিকে তাকা, তাহলে বুঝবি আমি যা বলি তাই করি, যা বলি না তাও করি। রুস্তম সমর্থন আদায়ের জন্যে এদিক ওদিক তাকালো। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, সমর্থন পাওয়া গেল না। রুস্তম বলল, আপনি আপনার মতো কাজ করেন, আমি লঞ্চের ডেকে আছি, তেমন কোনো প্রয়োজন হলে ডাকবেন। আতর বলল, কানে ধর। কানে ধরে হাঁটতে হাঁটতে চলে যা, আর আসবি না। কানে ধরব? অবশ্যই কানে ধরবি। যাত্রীদের একজন বলল, কানে ধরতে বলছে, কানে ধরে চলে যান। ঝামেলা করেন কি জন্যে? আছি বিপদে, এর মধ্যে শুরু করেছেন ঝামেলা। যাত্রীদের একটা বড় অংশ বলল, কান ধর, কানে ধর, কানে ধর। রুস্তম কানে ধরতেই হো হো হাসির শব্দ উঠল। বিপদের সময় ছোটখাটো মজাও অনেক মজার মনে হয়। কানে ধরে লিডার শ্রেণীর একজন মানুষ যাচ্ছে, দেখতেই ভালো লাগছে। একজন হাতাতালি দিল, তার দেখা দেখি অন্যরাও হাততালি দিতে লাগল। আতর মিয়া হুঙ্কার দিল, হাততালি দেওয়ার মতো কিছু হয় নাই, বলেন আল্লাহ আকবর। গলার রগ ফাটায়ে চিৎকার দিবেন। বিকট চিৎকার শোনা গেল, আল্লাহ আকবর। আতর বলল, এই লঞ্চে কিছু দুষ্ট লোক আছে, এই সব দুষ্ট লোকের কারণে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়েছেন। দুষ্টরা সবাই এক এক করে আসবে, জীবনের বড় পাপ কি করেছে নিজের মুখে বলবে, তারপর তওবা করবে। রাজি? বিকট আওয়াজ উঠল, রাজি। সবার আগে আমরা প্রফেসর সাহেবকে দিয়ে শুরু করব। প্রফেসর সাহেব 4 নম্বর কেবিনে আছেন, তাকে ধরে নিয়ে আসেন। কেবিনের সব যাত্রী এখানে চলে আসবে, আজ সব এক। কেবিনের যাত্রী ডেকের যাত্রী বলে কিছু নাই, পূর্ণ সমাজতন্ত্র। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলল আলহামদুলিল্লাহ। আতর বলল, মহাবিপদে লিডার লাগে একজন, 2-3 জন লিডার মানে 2-3 রকম চিন্তা ভাবনা। মহাবিপদে আমাদের একটাই চিন্তা, বাঁচতে হবে। চিৎকার দিয়ে বলেন, বাঁচতে হবে। লঞ্চ কাঁপিয়ে চিৎকার, বাঁচতে হবে। চিৎকারের কারণেই হয়তো লঞ্চ ডান দিক থেকে বাদিকে কাত হলো। অধ্যাপক ডক্টর জিল্লুর খান, পিএইচডি, গ্লাসগো, হতাশ চোখে এদিক ওদিক তাকাচ্ছেন। তার ফেন্স কাট আগেই খানিকটা ঝুলেছিল, এখন আরো ঝুলে পড়ল। দুজন তাকে দুপাশ থেকে ধরে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিল। জিল্লুর খান বললেন, আমি কিছুই বুঝতে পারছি না, আপনারা আমার কাছে কি চান? আতর মিয়া বলল, বড় বড় পাপ কি করছেন সেটা বলবেন, তারপর তওবা করবেন। হয়, সমাজের এটাই সিদ্ধান্ত। সিদ্ধান্ত না মানলে লাথি দিয়ে পানিতে ফেলে দেওয়া হবে, এটাও সমাজের সিদ্ধান্ত। সমাজটা কি? আমরাই সমাজ। দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন। আমি অপরাধ করার মানুষ না, টুকটাক মিথ্যা হয়তো বলেছি, এর বেশি কিছু না। এর বেশি কিছু না? অবশ্যই না। তাহলে স্যার কিছু মনে করবেন না, আপনাকে এখন আমি লাথি দিয়ে পানিতে ফেলব। কেউ যেন মনে না করে সমাজ একজন নির্দোষ মানুষকে শাস্তি দিচ্ছে। এই জ্ঞানী প্রফেসরের অসামাজিক কার্যের জন্য তার এক ছাত্রী নিয়ে এসেছেন। ছাত্রী নিজের মুখে কি ঘটনা ঘটেছে বলবে, তারপর সমাজ সিদ্ধান্ত নিবে। ছাত্রীর নাম সীমা। সীমা, সিস্টার উপস্থিত আছেন? সিস্টার আছেন, কিছু বলবেন? সীমা আতরের কাছে এগিয়ে গেল। আতর বলল, আপনার ভয়ের কিছু নাই, আপনি আপনার স্যারের ফান্দে পড়েছেন, ভুল করেছেন। এখন বলেন, আপনি কি ভুল করেছেন? সীমা হ্যাঁসূচক মাথা নাড়ল। আমরা যদি প্রফেসর সাহেবকে পানিতে ফেলে দেই, আপনার আপত্তি আছে? সীমা চুপ করে রইল। আতর বলল, সিস্টার, আমরা আপনার স্যারকে দুদিক থেকে ধরে রাখব, আপনি ধাক্কা দিয়ে আপনার স্যারকে পানিতে ফেলবেন, পারবেন না? সীমা ভীত চোখে তাকিয়ে রইল, জবাব দিল না। আতর বলল, চোখ বন্ধ করে পীর বদরের নামে এক ধাক্কা। যাত্রীরা মহা উৎসাহে বলা শুরু করলো, ধাক্কা ধাক্কা ধাক্কা। ডক্টর জিল্লুর বললেন, এটা কোনো মগের মূল্যক না,
এখানে বিচার আচার আছে। ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া কোনো বিচার না। আতর বলল, সাঁতার জানেন না স্যার? না। পানিতে না নামিলে কেহ শিখে না সাঁতার। আপনি পানিতে নেমে সাঁতার শিখবেন। -2 ফর্মুলা আপনা আপনি হয়েছে। আপনাকে দিয়ে হবে -3 ফর্মুলা। যাত্রীরা মহা উৎসাহে চিৎকার শুরু করল, -3, -3। ডক্টর জিল্লুর বললেন, এখানে বিচক্ষণ কেউ আছেন যিনি মাস হিস্টেরিয়া বন্ধ করতে পারবেন? প্লিজ হেল্প, প্লিজ। তৃষা আমার দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আতর মিয়া তোমার কথা শুনবে। আমি বললাম, এখনো সময় হয়নি। তৃষা বলল, সময় কখন হবে? পানিতে ফেলে দেওয়ার পর? হতে পারে। মানুষ ধরে ধরে পানিতে ফেলবে, আর তুমি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আমি বললাম, মানুষের একটাই ভূমিকা, দর্শকের ভূমিকা। প্রকৃতি মানুষকে তৈরি করেছে শুধুই দেখার জন্যে। আশেপাশে নানা ঘটনা ঘটবে, সে দেখবে। তৃষা বলল, মানুষ ঘটনায় অংশগ্রহণ করবে না? না করাই বাঞ্ছনীয়। কোকরো কোকরে মুরুগ ডেকে উঠল। আমরা চমকে তাকালাম। রশিদ খানকে ধরে আনা হয়েছে। তার পকেটের মুরগ ডেকেই যাচ্ছে। রশিদ বুদ্ধিমান মানুষ, কি ঘটনা আজ করতে পারছে। ধনবান মানুষরা নিজের ধন রক্ষা করার প্রবণতাতেই সর্ব সমস্যায় আপোষে চলে যায়। রশিদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমাকে কি জন্য ডেকেছেন বলুন? আতর বলল, আপনি সারা জীবনে যা যা পাপ করেছেন এইসব আমরা শুনব। রশিদ খান বললেন, আপনারা ভালো কথা শুনবেন, খারাপ কথা কেন শুনবেন? বরং আপনি দুটা ভালো কথা বলেন, আমরা শুনি। আতর খানিকটা হকচকিয়ে গেল। রশিদ খান বললেন, লঞ্চ ডুবে যাচ্ছে, এরকম একটা গুজব উঠেছে। এই গুজবের কারণে সবার মাথা এলোমেলো। লঞ্চ সত্যি সত্যি ডুবে গেলে আমরা কিভাবে সবাই বাঁচব, এখন সেই চেষ্টা করা উচিত। কে কি পাপ করেছে এইসব নিয়ে আলোচনা না। পাপ তো সবাই করে, কেউ ছোট পাপ, কেউ বড় পাপ। পাপের বিচারের মালিক তো আপনি না। বিচার হবে রোজ হাসরে। ঠিক বলেছি? ডক্টর জিল্লুর উঁচু গলায় বললেন, অবশ্যই ঠিক বলেছেন। রাইট ওয়ার্ড এট দ্য রাইট টাইম। রশিদ খানের পকেটে আবারও কোকোরোকো শুরু হয়েছে। তিনি পকেট থেকে মোবাইল বের করে পানিতে ছুঁড়ে ফেলে বললেন, যা বেটা, পানিতে ডুবে কুকুরুকু করতে থাক। তার এই নাটক ভালো কাজ করল। দর্শকদের অনেকে হেসে উঠল। বোঝা যাচ্ছে রশিদ খান তার দিকের পাল্লা ভারী করেছেন। মাস সাইকোলজি বলে, মহা বিপদে জনতার সিদ্ধান্ত অতি ক্ষুদ্র ঘটনায় মুহূর্তের মধ্যে বদলায়। বড় বড় ঘটনায় তেমন কিছু হয় না। মোবাইল পানিতে ফেলে দেওয়া ক্ষুদ্র ঘটনা, কিন্তু তার প্রভাব বড়। রশিদ খান বললেন, আমাদের মহাবিপদ। এর মধ্যে এক ভাইকে দেখি বন্দুক নিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। একে পানিতে ফেলবেন, তাকে পানিতে ফেলবেন বলে হামকি ধামকি। আরে ভাই, বন্দুক কি আপনার একার আছে, অন্যের নাই? আমি 4টা গার্মেন্টসের মালিক। আমি কোনো প্রোটেকশন ছাড়া লঞ্চে উঠব? হামজা কই? হামজা এগিয়ে এলো। বাংলা সিনেমার ফাইটারদের মতো তার চেহারা, মাথা চকচক করে কামানো, গলায় রুমাল বাঁধা, পরনে জিন্সের শার্ট প্যান্ট। রশিদ খান বললেন, আমার বডিগার্ড। এর পকেটে একটা লুগার পিস্তল আছে। পিস্তলটা আমার, লাইসেন্স করা। হামজা পিস্তলটা বের করে পাবলিককে দেখা। হামজা উস্তাদের আদেশ মান্য করল। ফ্যাস ফ্যাস গলায় বলল, কারো ওপর ফায়ারিং করতে যদি হয় ইশারা দিবেন। রশিদ খান বললেন, এখন খুন খারাপের সময় না, এখন জানে বেঁচে থাকার সংগ্রাম। আমি সবার সহযোগিতা চাই। আপনারা আছেন আমার সঙ্গে? বিকট ধ্বনি উঠল, আছি আছি। শিশু এবং মহিলাদের বাঁচানোর চেষ্টা আগে করতে হবে। চীনের কিছু কাটার রাম আমি লঞ্চে ওঠার সময় দেখেছি। শিশুদের এইসব ড্রামে তুলে দেওয়া হবে। তাদের বাবা মা ড্রাম ধরে ভাসবেন। রুস্তম আবার উদয় হয়েছে। তার চোখে মুখে আনন্দের ঝলকানি। আহত নেতার প্রত্যাবর্তন। রশিদ খান বললেন, লঞ্চে আমি বেশ কিছু অতি বৃদ্ধ যাত্রী দেখেছি। তাদের বিষয়ে কি করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করেছি। আপাতত তারা এক জায়গায় গোল হয়ে বসে দোয়া ইউনুস পড়তে থাকুন। এই দোয়ার কারণে ইউনুস নবী
মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন, আমরাও ইনশাল্লাহ লঞ্চের পেট থেকে নাজাত পাব। আতর মিয়া পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়া ছাড়া গতি নাই। তার আবারও উদয় হওয়ার সম্ভাবনা শূন্যের কোটায়, যদি না বড় ধরনের কোনো অঘটন ঘটে। ঝড় বৃষ্টি দুটোই সাময়িক কমেছে। সাময়িক বলছি কারণ আকাশে মেঘের স্তূপ বাড়ছে। বিদ্যুৎ চমকাতেই মেঘের স্তূপের দেখা পাওয়া যাচ্ছে। আমি এবং তিশা এখন কেবিনে। কেবিনের দরজা খোলা। বাতাসে ঝাপাং করে এক একবার দরজা আছড়ে পড়ছে, আবার বন্ধ হচ্ছে। তিশা বলল, একের পর এক নাটক হচ্ছে। আমার কি যে অদ্ভুত লাগছে। আমি নিজেই এক ঝড়ের কারণে কি পরিমাণ বদলেছি ভেবে অবাক হচ্ছি। কি রকম বদলেছি শুনতে চাও? চাই। আমি ক্লাস 9-এ যখন পড়ি তখনই ঠিক করেছি জীবনে কখনো বিয়ে করব না। এখন কি আশ্চর্য, বর সঙ্গে নিয়ে ঘুরছি। বর বলছো কেন? বিয়ে তো এখনো হয়নি। হয়নি হবে। যে কাজে ভেসে চলে গেছে সে আবারও ভেসে ফিরে আসবে। আমার সিক্স সেন্স তাই বলছে। আমার সিক্স সেন্সের ব্যাপারটা তুমি তো বিশ্বাসই করো না। পীর কুতুবি ফিরে এলে বিশ্বাস হবে তো? আমি বললাম, কেউ যদি প্রবলভাবে বিশ্বাস করে আমার এই ক্ষমতা আছে, তাহলে প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়ে দেয়। কেউ যদি মনে করে আমার মিরাকল ঘটানোর ক্ষমতা আছে, তাহলে প্রকৃতি এই ক্ষমতা তাকে দিয়ে দেয়। মিরাকল কিন্তু ঘটে। আমার জীবনে কয়েকটা ঘটেছে। শুনতে চাও? চাই। চা খেতে খেতে শুনবে? আমার ফ্লাক্সে চা আছে। চা খাওয়া যেতে পারে। তিশা চা বানাতে বানাতে বলল, দুটা মিরাকল আমার জীবনে ঘটেছে। আজকেরটা হবে তৃতীয়। আজকের কোন মিরাকল? তিশা জবাব দেওয়ার আগেই লঞ্চের সামনের দিক থেকে হইচই চেঁচামেচি শুরু হলো। আমরা দুজনই ছুটে বের হলাম। তিশার হাতে ভিডিও ক্যামেরা। তেমন কোনো দৃশ্য হলে ভিডিও করে ফেলবে। ভিডিও করার মতোই দৃশ্য। কাঠের তক্তা ধরে দুজন ভাসছে। একজন পীর কুতুবী, অন্যজন ওসি সাহেব। বাতাসের ধাক্কায় তারা লঞ্চের দিকে ফিরে আসছে। তিশা বলল, ওরা দুজন যে কাঠের টুকরো ধরে ভেসে ভেসে আসছে, এটাকে কি তুমি মিরাকল বলবে না? আমি জবাব দেওয়ার আগেই পীর কুতুবীর কান্ত গলা শোনা গেল। জিন কফিলের বদমাইশি। আমি সাঁতরায়া পারে উঠতে পারতাম। বদজিন আমার এক কাঠের টুকরা ধরাইয়া দিল। তাকায় দেখি কাঠের টুকরার অন্যদিকে ওসি সাহেব। তেমন কোনো ঝামেলা ছাড়াই দুজনকে লঞ্চে তোলা হলো। ওসি সাহেব পানি খাবো বলেই অচেতন হয়ে পড়ে গেলেন। পীর কুতুবী স্বাভাবিক গলায় বললেন, একটা গামছা দিয়ে কেউ আমার মাথাটা মুছাইয়া দেন, আর 1 কাপ হট টি দেন। দেশি বেনসন সিগারেট থাকলে ধরায় আমার ঠুটে দেন। পীর কুতুবীর প্রতিটি নির্দেশ পালিত হলো। সবাই এই দুইজনকে ঘিরে আছে। লঞ্চ ডুবে যাওয়ার চিন্তা এখন মাথায় নেই। মানুষ টেনশন বেশিক্ষণ নিতে পারে না। পীর কুতুবী এবং ওসি সাহেব কিছুক্ষণের জন্য হলেও সবার টেনশন দূর করেছেন। পীর কুতুবী বললেন, ওসি সাহেবের শার্টের পকেটে হাতকড়ার চাবি আছে। চাবি দিয়ে হাতকড়া খুলেন। কতক্ষণ আর বান্ধা থাকবো? হাত তুলে মুনাজাত করতে হবে। হাত বান্ধা অবস্থায় মুনাজাত কবুল হয় না। কুতুবীর হাতকড়া খুলে দেওয়া হলো। তিনি বললেন, হাজারান ভাই ও বোনেরা, এই জিকির হবে। জিকির ছাড়া আমাদের উদ্ধার নাই। সবাই বাম দিকে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলবেন, আল্লাহ। হাত নামিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলবেন, হো। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী সাহেব এভাবে জিকির করতেন। জিকির শুরু হয়ে গেছে। আমি তিশাকে নিয়ে চলে আসব, তখন দেখি ডিরেক্টর শাকুর ভাই চোখের ইশারায় আমাকে ডাকছেন। আমি কাছে এগিয়ে গেলাম। শাকুর ভাই বললেন, আপনার সঙ্গের মেয়েটাকে? ওর নাম তিশা। চেহারা, ছবি, ফিগার তো মারাত্মক। কথা সত্য। তাকে জিজ্ঞেস করে দেখেন তো ভিডিও নাটকে অভিনয় করবে কিনা। রাজি হলে পারুলের ক্যারেক্টারটা পেয়ে যাবে। নাটক চ্যানেল আইতে ইনশাল্লাহ প্রচার হবে। চ্যানেল আইয়ের একজন ক্যামেরা ক্রু আমার আপন মামাতো ভাই। তার মাধ্যমেই যোগাযোগ হবে। আমি জিজ্ঞেস করে দেখব। আপনার কি মনে হয় রাজি হয়ে যাবে? আমি বললাম, মহাবিপদে
মানুষের মাথার ঠিক থাকে না, রাজি হয়ে যেতে পারে। ভাই, একটু চেষ্টা চালান। তিশার কুলে ল্যাপটপ। ভিডিও ক্যামেরায় যেসব ছবি তোলা হয়েছে তা ঢোকানো হচ্ছে ল্যাপটপে। সেখানেই এডিটিং হবে। হল্যান্ডের এক ভিডিও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে। ফেস্টিভ্যালের নাম আর বাইটি। সেখানে শুধু সত্যি ঘটনা নিয়ে বানানো ছবির প্রদর্শনী হয়। তিশার ধারণা প্রথম পুরস্কার সে পেয়ে যাবে। পুরস্কারের অর্থমূল্য 10,000 ইউরো। আমার উপর দায়িত্ব পড়েছে মহাবিপদ নিয়ে কিছু ইন্টারভিউ নিয়ে আসা। ফাঁকে ফাঁকে এসব ইন্টারভিউ যাবে। ভিডিও ক্যামেরা কিভাবে চালাতে হয়, টেলিলেন্স কিভাবে ব্যবহার করতে হয়, সব শিখিয়ে দেওয়া হয়েছে। আমি ইন্টারভিউ নেওয়া শুরু করছি। প্রথমেই সারেঙ্গের অ্যাসিস্ট্যান্ট হাবলু। হাবলু, ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলো। জি, আচ্ছা। তোমার কি ধারণা লঞ্চ ডুবে যাবে? ডুবতে পারে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। ওনার ইচ্ছা হলে ডুববে, ওনার ইচ্ছা হলে ভাইসা থাকবে। আবার উনি ইচ্ছা করলে লঞ্চ আসমানে উড়াল দিবে। আসমানে উড়াল দিবে? অবশ্যই স্যার। উড়ালপঙ্খী গান শুনছেন? ও আমার উড়ালপঙ্খী রে, ফিল্মের গান? না। শুনবেন? পুরাটা জানি। এই সময় উড়ালপঙ্খী শোনাবে? আপনি বললে শোনাবো। ভিডিওতে একটা স্মৃতি থাকলো। পুরো গান শোনাতে হবে না, 4 লাইন শোনালেই হবে। হাবলু গানের 4 লাইন গাইল, মুগ্ধ হয়ে শুনবার মতোই গান। সারেং খালেক। বিস্ময়ের কথা, সারেঙ্গের জ্বর নেমে গেছে। এখন তিনি বিছানায় আধশোয়া, তার হাতে সিগারেট। শরীর যে এখন সুস্থ তার বড় প্রমাণ হাতের সিগারেট। অসুস্থ শরীর নিকোটিন নিতে পারে না। কেমন আছেন? আমি তো ভালোই আছি। লঞ্চ যায়। এখন আমরা আছি কোথায় বলতে পারেন? কিছুই বলতে পারি না। কম্পাস নাই? লঞ্চ যাচ্ছে দক্ষিণে, এটা বলার জন্য কম্পাস লাগে না। ঘুরপাক খেতে খেতে সাগরে গিয়ে পড়বে। ডুববে না? স্টিল বডি, ডুববে কেন? টাইটানিকেরও স্টিল বডি ছিল, টাইটানিক ডুবে গেছে। টাইটানিক কি লঞ্চ? আমি জানি না। তো এই লঞ্চ ডুববে না। লঞ্চের একতলা মালামাল ভর্তি। বাতাসের ধাক্কায় লঞ্চ কাত হয়ে পড়বে না। আপনি নিশ্চিন্তে ঘুমান। ঘুম থেকে উঠে দেখবেন সব ঠিকঠাক। আমি 18 বছরের সারেং। পানির হিসাব, ঝড়ের হিসাব, লঞ্চের হিসাব আমার জানা। 18 বছরের সারেং জীবনে কখনো লঞ্চডুবি হয়নি? 2 বার হয়েছে। প্রথম ডুবলো ছোট একতলা লঞ্চ, নাম MML মেঘনা। মানুষ মারা গিয়েছিল? মানুষ মারা যাবে না। যাত্রী যা উঠেছিল তার অর্ধেক সাফ। একজন ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে ঝাঁপ দিয়েছিল। তার কাছ থেকে ব্রিফকেস নেওয়ার জন্য 7-8 জন ঝাঁপ দিয়া পড়ল। জীবন বাঁচানোর দিকে নজর নাই, ব্রিফকেস নিয়ে হাতাহাতি। সব তলায় গেল। ব্রিফকেস ভাইসা রইল। সেই ব্রিফকেস পাইল আমার অ্যাসিস্ট্যান্ট কামরুজ্জামান। টাকা কত ছিল বলে নাই? লঞ্চের চাকরি ছেড়ে রড সিমেন্টের দোকান দিছে। গাবতলিতে 3 তলা বাড়ি করছে। বিয়ে করছে 2টা। দ্বিতীয় দফার অ্যাক্সিডেন্টের বিষয়ে বলুন। এইটা ছিল বড় অ্যাক্সিডেন্ট। দোতলা লঞ্চ, নাম MB নাইলতাবাড়ি। MB কি বুঝেন? না। MB হলো মোটর ভেসিকেল, আর ML মোটর লঞ্চ। অ্যাক্সিডেন্ট হয়েছে ঘন কুয়াশার কারণে। সাহেবরা এই কুয়াশারে বলে ফগ। 1 হাত দূরের জিনিসও দেখা যায় না। এর মধ্যে লঞ্চ চলছে। লঞ্চের মালিক সঙ্গে আছেন। বরিশালে তার নাকি জরুরি কাজ, পৌঁছাতেই হবে। তার কারণেই 1 ঘন্টা আগে লঞ্চ ছেড়েছি। আমার বেকায়দা অবস্থা। ঘন ঘন বদর বাবার নাম নিতেছি। বদর বাবাটা কে? খোয়াজ খিজির, ওনার কারবার পানিতে। লঞ্চে এক নতুন জামাই বউ নিয়ে যাচ্ছে। ডেকে তারা আমোদ ফুর্তির বাজার বসাইছে। আমি তাদের এক নজর দেখেও এসেছি। বর যেমন সুন্দর, তার স্ত্রীও সুন্দর। সচরাচর এরকম দেখা যায় না। বউ সুন্দর হলে জামাই হয় বান্দরের খালাতো ভাই। অ্যাক্সিডেন্টের কথা শুনেন। অন্ধকারের মধ্যে আজদহা এক ট্যাঙ্কার সামনে থেকে দিল ধাক্কা। লঞ্চ 2 ভাগ হয়ে গেল। ডুবে গেল 10 থেকে
15 মিনিটের মধ্যে। সর্বমোট 326 জন মারা গেছে। 6-7 বছর আগের কথা। সব পত্রিকায় উঠেছে। পত্রিকা পড়ার অভ্যাস থাকলে নিশ্চয়ই পড়েছেন। জামাই বউ কি বেঁচে ছিল? বউ বেঁচে ছিল। সাঁতার দিয়ে এক চরে উঠেছে। জামাই সাঁতার জানে না। প্রাণে বাঁচার জন্যে বউকে জাপটায় ধরেছিল। বউ অতি চালাক মেয়ে। লাথি দিয়ে জামাইকে আগে সরিয়েছে। শাড়ি গায়ে সাঁতার দেওয়া যায় না। শাড়ি খুলে সাঁতার শুরু করেছে। আপনি এত কথা জানলেন কিভাবে? ওই মেয়ে আর আমি একই চরে উঠেছিলাম। মেয়ের নাম সালমা। তাকে পরে বিবাহ করি। ইনিই কি সকিনার মা? জি না, সকিনার মা আমার প্রথম স্ত্রী। আমার 3 স্ত্রী। 3 জনের মধ্যেই আন্তরিক মিল মহব্বত। প্রথমজন সংসার দেখে, দ্বিতীয়জন রান্নাবান্না দেখে, আর সালমা থাকে তার নিজের মতো। আপনি তো ভাগ্যবান মানুষ। আপনার 2 লঞ্চ পানির নিচে চলে গেল, আপনি টিকে রইলেন। আমাকে ভাগ্যবান অবশ্যই বলা যায়। যে 2 বার লঞ্চডুবি হয়েছে সেই 2 বারই মক্কায় হজ করে এসেছি। আমি ডাবল হাজি। শুনুন হাজি সাহেব, সবকিছু 3 বার করে ঘটে। এই জন্যেই কথা দানে দানে 3 দান। এই লঞ্চ ডুববে, আপনার 3 দান পূর্ণ হবে। হজ করতে যাবেন আপনি, হবেন ট্রিপল হাজি। ডাবল হাজি আমার কথা গুরুত্বের সঙ্গে নিলেন বলেই মনে হলো। তিনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। লঞ্চ মালিকের কনিষ্ঠ পুত্র কাদের সাহেব। কাদের সাহেবের নেশার ঘোর সামান্য কেটেছে। তিনি বিছানায় আধশোয়া হয়ে বসা। চোখ সত্যিকার অর্থেই জবা ফুলের মতো লাল। ঘরে বমি এবং অ্যালকোহলের মিশ্রণে তৈরি বিষাক্ত গন্ধ। ভিডিও ক্যামেরা হাতে আমাকে দেখে বললেন, হু ইউ? বোঝা গেল তার ইংরেজি জ্ঞান সীমাবদ্ধ এবং তিনি সীমাবদ্ধ ইংরেজি জ্ঞানেই কথা বলতে ভালোবাসেন। আমি বললাম, স্যার, আমি পত্রিকার লোক, আপনার একটা মিনি ইন্টারভিউ নেব। তিনি হুঙ্কার দিয়ে বললেন, গো হেল। লঞ্চ ডুবে যাচ্ছে এই খবর কি পেয়েছেন স্যার? সাঁতার নিশ্চয়ই জানেন। লুঙ্গি খুলে একটা প্যান্ট বা পায়জামা পরে নিলে ভালো হয়। পানিতে লুঙ্গি খুলে গেলে বেকায়দা অবস্থা হবে। আমার অনুরোধ, ড্রেসটা বদলান। কাদের সাহেব ইংরেজি থেকে বাংলায় ফিরে এলেন। বিড়বিড় করে বললেন, হালার পুতে কয় কি? কথা শেষ করেই আবার বমির প্রস্তুতি নিলেন। বমি ভিডিও করার কিছু নেই। তারপরেও কিছুক্ষণ ভিডিও করলাম। মৃত্যু আতঙ্কে লোকজন বমি করছে। এই ফুটেজ তিশা কাজে লাগাতে পারবে। কাদের সাহেব বললেন, এ হালারপুত, ছবি তুলবি না। ছবি তুললে ফ্রেশ বমি খাওয়াই দিব। ফ্রেশ বা বাসি বমির কোনোটাই খাওয়া ঠিক হবে না ভেবে চলে এলাম। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর আছে জল। আজ 3য় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প যদি ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।